নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা জানেন যে হেলথ এক্সপ্রেস মানে আমরা একটা নির্দিষ্ট বিষয় রাখি, সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং হেলথ ওয়ার্ল্ড থেকে আমাদের সঙ্গে থাকেন ডক্টররা। আর আজকেও আমরা যেই বিষয়টা রেখেছি ডায়াবেটিস, এবং জানি যে প্রায়শই এই রোগটা এখন অনেক মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এই রোগ এবং তার প্রতিকার সম্পর্কে আজকে আমাদের আলোচনা। হেলথ ওয়ার্ল্ড থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তারকনাথ চট্টোপাধ্যায়। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই মানে ডায়াবেটিসের কথায় যখন বলবো, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো অবশ্যই যে ডায়াবেটিস কি। আচ্ছা, ডায়াবেটিস মানে আমাদের জনগণের মধ্যে একটা চিন্তাধারা আছে যে রক্তে সুগারের মাত্রাটা বাড়লে তাকে আমরা ডায়াবেটিস বলি। অন দ্য কন্ট্রারি টু দ্যাট, মানে রক্তে সুগারের মাত্রাটা ওঠানামা করে। আপনার রোজকার প্রয়োজন অনুযায়ী, মানে সুগার তো আমাদের একটা অতি প্রয়োজনীয় জিনিস আমাদের বডি মেটাবলিজম চালাবার জন্য। এটা একটা ফুয়েল, মানে জ্বালানি। যে কোনো কাজের জন্য আমাদের এই সুগারটা দরকার হয়। তো কাজের সময় এবং কাজের পরিমাণ অনুযায়ী ডিপেন্ড করে সুগারের একটা ফ্লাকচুয়েশন দেখা যেতে পারে। কখনো সেটা কম হতে পারে, কখনো সেটা বেশি হতে পারে। তো এইটা যখন একটা আনকন্ট্রোলড ওয়েতে বেশি হয়ে যায়, তখন আমরা মানে গোদা বাংলায় যাকে বলে যে রক্তে সুগার হয়েছে। কিন্তু এই জিনিস যখন আনকন্ট্রোলড, মানে আপনার অন্য সিস্টেমকে ড্যামেজ করতে শুরু করে, তখন আমরা তাকে ডায়াবেটিস বলি। ইউজুয়ালি আমাদের ডাক্তারি পরিভাষায় রক্তের নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া আছে, তার উপরে গেলে তখন তো আমরা সেটাকে ডায়াবেটিস বলে চিহ্নিত করি। প্রধান দু ধরনের যে ডায়াবেটিস রয়েছে সেগুলো কি কি? আচ্ছা, যখন আমরা ডায়াবেটিসের ব্যাপারে কথাবার্তা বলি, তখন আমরা চিকিৎসকরা ইউজুয়ালি দুটো টাইপে এটাকে ক্লাসিফাই করি বা শ্রেণী বিভাগটা করি। একটা হচ্ছে টাইপ 1 এবং আরেকটি হচ্ছে টাইপ 2। এছাড়াও চিকিৎসকদের পরিভাষায় আরও বিভিন্ন রকম টাইপ আছে, সেগুলো খুবই রেয়ার বা খুবই কম পাওয়া যায় বলে সেগুলো নিয়ে আমরা অতটা আলোচনা করি না। প্রধান যেটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। তো প্রথমে যেটা জানতে চাইবো যে টাইপ 1 এর লক্ষণগুলি কি কি? বেশ, তার আগে আমি বলি যে টাইপ 1 জিনিস এবং টাইপ 2 জিনিসটা কি। দেখুন, টাইপ 1 যে জিনিসটাকে বলা হচ্ছে, আমাদের যা সুগারের যদি 100 জনকে আমরা গড়পড়তা পেশেন্ট দেখি, তাদের মধ্যে হার্ডলি হয়তো 5 জন বা 4 জন এরকম আমরা টাইপ 1 এর পেশেন্ট পাই, whereas 90 to 95% পেশেন্ট কিন্তু টাইপ 2। তো টাইপ 1 যেখানে হচ্ছে শরীরে ইনসুলিন নেই, কাজেই তারা পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট। এবং টাইপ 2 সেখানে ইনসুলিন আছে, কিন্তু হয় সেটা কম কাজ করছে বা কাজ করবার পথে অনেক বাধার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা বলি টাইপ 2। সেটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে তিনি ইনসুলিনের ওপর পুরোপুরি নির্ভরশীল নন। তার ক্ষেত্রে ওষুধপত্র বা অন্য কিছু মডিফিকেশন করেও এটা করা যেতে পারে। ওয়ারেজ টাইপ 1-এ দের ইজ নো অপশন, আপনাকে ইনসুলিন এবং ইনসুলিনের ওপরেই ডিপেন্ড করে থাকতে হবে। আচ্ছা, টাইপ 1 এর যে লক্ষণগুলি জানতে চাইছিলাম আপনার থেকে। আচ্ছা, মূলত টাইপ 1 এবং টাইপ 2 দুই ক্ষেত্রেই যে সমস্যাটা হয়, যেটা বললাম রক্তের সুগারের আনকন্ট্রোলড বেড়ে যাওয়াটা লক্ষ্য করা যায়। যখন এই আনকন্ট্রোল বেড়ে যাওয়া, আপনি কোয়েশ্চেন করতেই পারেন, সুগার তো আমাদের একটা জ্বালানি, এটা যদি বেশি থাকে আমাদের সুবিধে না। যখন সুগার একটা নির্দিষ্ট মাত্রায় থাকে তখন এটা আমাদের জ্বালানি হিসেবে কাজ করে, কিন্তু সুগারের মাত্রাটা যখন মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন সেটা আমাদের শরীরে বিভিন্ন ক্ষেত্রে ড্যামেজ করতে শুরু করে। ড্যামেজগুলি হয় বেসিক্যালি 2-3 রকমভাবে। এক হচ্ছে একটা অক্সিডেটিভ স্ট্রেস বলি আমরা এটাকে। যখন আপনি একটা জ্বালানিকে বেশি করে জ্বালবেন, তখন তার বাই প্রোডাক্টসগুলোও বেশি বেশি তৈরি হবে। সেই বাই প্রোডাক্টসগুলো শরীরে অ্যাকুমুলেট, মানে জমা হতে হতে সেগুলো আলটিমেটলি শরীরে ড্যামেজ করে। খুব সহজ করে একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আমাদের যখন কার্বোহাইড্রেট বা সুগারকে যখন আমরা ইউজ করি, তখন গ্লিসারল বলে একটা কম্পাউন্ড তৈরি হয়, তারপর সেখান থেকে ভেঙে ভেঙে এনার্জিটা উৎপন্ন হয়। বাট যখন সুগারের পরিমাণ বেশি থাকে, তখন এই গ্লিসারলকে বাইপাস করে সরবিটল বলে একটি কম্পাউন্ড তৈরি হয়, হুইচ ইজ রেসপন্সিবল ফর ক্যাটারাক্ট। এই জন্য সুগার রোগীদের ক্ষেত্রে ক্যাটারাক্ট ফর্মেশনটা বেশি হয়, মানে চোখের ছানিটা বেশি পাওয়া যায়। আচ্ছা, তো এইভাবে আমাদের যে জ্বালানি বাই প্রোডাক্টসগুলোতে ড্যামেজগুলো শুরু হয়ে যাচ্ছে। কেমন এই ব্যাপার। আচ্ছা, টাইপ 1 এর যে লক্ষণগুলি আমরা সেটা জানলাম। এবার যেটা জানতে চাইবো যে ডায়াবেটিস এই টাইপ 1 এর কি কি ঝুঁকি রয়েছে। আচ্ছা, তার আগে বলে নিই যে এই যে সমস্ত জিনিসগুলি তৈরি হচ্ছে, দূষিত পদার্থ অ্যাকুমুলেট হচ্ছে, তার জন্যই কিন্তু আমরা লক্ষণগুলি দেখতে পাই। লক্ষণগুলি মূলত 1 আর 2 এ মোটামুটি একই রকম। আচ্ছা, 3টে জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে খিদে বেশি পাবে, তেষ্টা বেশি পাবে, মুখ শুকিয়ে যাবে এবং পেচ্ছাপ বেশি হবে। আচ্ছা, সবগুলোই বেশি বেশি, খিদে, তেষ্টা, পেচ্ছাপ 3টেই বেশি। আমাদের ক্ষেত্রে অনেক রকম পেশেন্ট এরকম আমরা পাই, ডাক্তারবাবু পেচ্ছাপটা খুব বেশি হচ্ছে, সুগারটা টেস্ট করালাম, খুবই ভালো। এই 3টে হচ্ছে মূলত সমস্যা। এছাড়াও কিছু কিছু আছে, যেমন সেগুলি হচ্ছে ডাইরেক্টলি সুগারের এফেক্টে নয়, তার বাই প্রোডাক্টের এফেক্টে। যেমন
ধরুন পেশেন্টের ক্লান্তি লাগছে, তার অবসাদ বাড়ছে, বা তার হার্ট রিলেটেড ডিজিজের যেটা কোর্স সেটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, পেশেন্টের চোখে দেখতে অসুবিধে হচ্ছে, তাকে বারবার চশমার গ্লাস চেঞ্জ করতে হচ্ছে, বা আপনার কিডনির সমস্যার অনেক ক্ষেত্রেই আমরা যদি মূল কারণ খুঁজতে যাই, ভেতর গিয়ে হয়তো পরে পাওয়া যায় তার ডায়াবেটিস হয়েছিল। বা ধরুন নার্ভের সমস্যা, শরীরে বিভিন্ন জায়গায় চিনচিন করছে, হাত পায়ে জ্বালা করছে, বা কোনো জায়গায় সাড়া পাওয়া যাচ্ছে না, এগুলি সবই ডায়াবেটিসের লক্ষণ। এগুলো হলো মূলত অনেক দিন ধরে চলা ডায়াবেটিসের লক্ষণ। কিছু ডায়াবেটিসের পেশেন্ট আমরা পাই ইমার্জেন্সিতে, পেশেন্ট শ্বাসকষ্ট হচ্ছে, অলমোস্ট কোমাটোজ, কথা বলতে পারছেন না, সুগার ওনার পাওয়া যাচ্ছে আমাদের 600 থেকে 700। এগুলি হচ্ছে ডায়াবেটিকের ইমার্জেন্সি কন্ডিশন, যেটাকে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি। তো এইগুলি মূলত ডায়াবেটিসের লক্ষণ। এই কিডনির বিষয়টা যেটা আপনি বললেন, অনেক সময় বলা হয় যে মানে আমরা শুনেছি যে দেখা যায় যে সুগার থাকলে যে মানে কিডনির এফেক্টেড বেশি হয়, এটা কি সত্যি? একদম একদম। আমাদের দেশের জনসংখ্যার কথাই যদি বলেন যে কিডনি ডিজিজের অনেক ক্ষেত্রেই কারণ পাওয়া যায় না, বাট যেগুলিতে কারণ পাওয়া যায় সেক্ষেত্রে একটা মেজর কারণ হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা। ডায়াবেটিস আমাদের মেডিকেল পরিভাষায় বলা হয় এটা একটা ক্রনিক এবং মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। ক্রনিক মানে অনেক দিন ধরে চলছে, এমন নয় যে আজকে আমি সব ঠিক ছিল, সব সুগার ঠিক ছিল, কালকে আমার ডায়াবেটিস হয়ে গেল, এটা হয় না। অনেক দিন ধরে ধীরে ধীরে ড্যামেজ করতে করতে ডায়াবেটিসে পরিণত হয় জিনিসটা। সেজন্য এই জিনিসটাকে যদি আগেই কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধে হয়। যখন রক্তের সুগারটা বাড়তে থাকে তখন আমরা তাকে একটা টার্ম বলি, যেটার নাম হচ্ছে প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিসটা ইম্পর্টেন্ট এই জন্য যে শুধুমাত্র আপনার খাদ্য এবং লাইফস্টাইল পরিবর্তন করে আপনি প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়াটাকে আটকাতে পারেন। আপনার বাকি সমস্ত ওষুধপত্র, ইনসুলিন এসবে যাওয়ার কোনো দরকারই পড়বে না। কাজেই অ্যাজ এ চিকিৎসক আমার সবসময়ই টার্গেট থাকে, যে কোনো ধরুন আমরা একটা প্রেশারের পেশেন্ট দেখলাম যাদের প্রেশার বেশি আছে, বা একজন কোলেস্টেরলের পেশেন্ট দেখলাম, বা একজন হার্ট ডিজিজের পেশেন্ট দেখলাম, বা একজন কিডনি ডিজিজের পেশেন্ট দেখলাম, তাদের ক্ষেত্রে সুগারটা স্ক্রিন করে নেওয়াটা ইজ ভেরি এসেনশিয়াল টু আইডেন্টিফাই হুইচ পেশেন্টস আর প্রি ডায়াবেটিক, কোন পেশেন্টগুলি প্রি ডায়াবেটিক, যাতে আমি তাদেরকে সঠিক উপদেশ সঠিক সময় মতো দিয়ে ডায়াবেটিক কমপ্লিকেশনগুলিকে আটকাতে পারি। ঠিক তাই, আমরা জানলাম এই বিষয়টা, লক্ষণগুলি কি কি সেগুলো জানলাম, এবং ঝুঁকি সেগুলো জানলাম। তো এর চিকিৎসা কিভাবে ট্রিট করব? বেশ, চিকিৎসার কথায় যখন আসছি আমরা 3 ভাগে ব্যাপারটাকে আলোচনা করব। এক হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কথার মানে হচ্ছে যেখানে আপনার খালি পেটে সুগার 110 থেকে 125-এর মধ্যে, খালি পেটে সুগার 110-এর নিচে হলে তাকে আমরা নর্মাল ধরি। ইউজুয়ালি এটা 80 থেকে 110-এর মধ্যে ভ্যারি করে। 110-এর ওপর কিন্তু 125-এর নিচে, এই অঞ্চলটা হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস মানে আপনার সবে হয়তো ডায়াবেটিসের দিকে অগ্রসর হচ্ছেন। এই সময়টায় ট্রিটমেন্ট কি? সবথেকে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। খেয়াল করবেন, আমি শুধু ওয়েট রিডাকশনের কথা বললাম না, আমি শুধু খাদ্যাভ্যাসের কথা বললাম না, আমি বললাম জীবনশৈলীর পরিবর্তন। আচ্ছা। কেন জীবনশৈলী পরিবর্তন? কেননা জীবনশৈলীর মধ্যে আপনার খাওয়া, ঘুম, এক্সারসাইজ, বাকি আপনি কখন কি করছেন সবগুলোই ডিপেন্ড করে। শুধুমাত্র অনেকে ভাবেন যে আমি তো চিনি খাওয়া কমিয়েছি, আমি তো আলু খাওয়া কমিয়েছি, তাহলে আমার সুগার কেন কমছে না? না, ব্যাপারটা সেটা নয়। আমাদের এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে খাওয়া বলুন, ঘুম বলুন, রোজকার যা কাজকর্ম সেগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে একটা যদি ডিসব্যালেন্স হয় অন্যগুলো হতে বাধ্য। যেমন ধরুন কেউ একজন শিফট ওয়ার্কার, নাইটে শিফট করেন, তার ক্ষেত্রে খাদ্যাভ্যাসে যা পরিবর্তন করা সম্ভব, একজন মানুষ 9টা-5টার অফিস করেন, তার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের পরিবর্তনটা টোটালি অন্যরকম হবে। তো কাজেই এই জীবনশৈলী পরিবর্তন হচ্ছে প্রথম কথা, যার মধ্যে আমরা অবশ্যই অ্যাডভাইস করি আপনি খাওয়ার মধ্যে একটু ক্যালোরিটা কমান। ক্যালোরি আমাদের যেটা বললাম জ্বালানি, যে কোনো কাজ করার জন্য আমাদের শরীরে ক্যালোরি দরকার হয়। ক্যালোরি কত দরকার হয়? যেমন একজন নর্মাল যারা খুব কম কাজ করেন, দৈহিক পরিশ্রম কম করেন, তাদের ক্ষেত্রে একজন মহিলাদের মধ্যে এটা হচ্ছে 1200 থেকে 1600 ক্যালোরির মতো। যারা একদমই কম কাজ করেন তাদের 1500-1600 লাগে, বেশি যারা কাজ করেন 2000-2200 মতো লাগতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটা আরও 400-500 মতো বেশি, মানে পুরুষদের ক্ষেত্রে যারা একদমই কম পরিশ্রম করেন 1800 থেকে 2000, এবং বেশি পরিশ্রম যারা করেন তাদের ক্ষেত্রে 2400। তো আমরা বলি এই ক্যালোরিটাকে আপনি কাট ডাউন করুন। কীভাবে কাট ডাউন করবেন? যেগুলি আমাদের সুগার বা কার্বোহাইড্রেট রিলেটেড প্রোডাক্ট, যেটাকে বাংলায় শ্বেতসার বলি, সেইগুলিকে কাট ডাউন করতে হবে। ওগুলোই আমাদের এনার্জির মূল সোর্স। এবার আমাদের আপনি দেখবেন যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং এই মেনলি ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, সাউথ ইন্ডিয়া বিশেষ করে, এদের খাদ্যাভ্যাসের একটা মূল কম্পোনেন্ট কিন্তু হচ্ছে রাইস বা ভাত জাতীয় জিনিস।
এবার ভাত হচ্ছে চিনির অনেকটাই কাছাকাছি। আমরা যদি গ্লুকোজকে 100 ধরি, তাহলে শুধু ভাত খেলে আমরা 87% গ্লুকোজ কিন্তু আমরা খাই। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফুল ক্যালোরি লোডেড খাবার, এবং যেহেতু আমাদের এটা খাবারের প্রায় 70 থেকে 80%, সেই জন্য আমরা এসেনশিয়াল জিনিস, যেমন শুধু তো আমাদের ক্যালোরি হলে হয় না, আমাদের ভিটামিনস দরকার হয়, মিনারেলস দরকার হয়, প্রোটিনস দরকার হয়। প্রোটিনস আমাদের বডির জিনিসগুলি তৈরি করার জন্য, ফ্যাটস দরকার হয়, যে কোনো নিউরন ব্রেন রিলেটেড জিনিসের ফাংশন করার জন্য যথেষ্ট পরিমাণ আমাদের ফ্যাটস দরকার হয়। কিন্তু এই ভারসাম্যটা আমাদের অতটা থাকে না। আন্তর্জাতিকভাবে আমাদেরকে বলা হয় যে 40 to 45% এটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট থেকে আসা উচিত, বাকিটা প্রোটিন এবং ফ্যাট থেকে। কিন্তু সেটা আমরা করি না, আমাদের খাদ্যাভ্যাসে যা আছে মোটামুটি 70 থেকে 80%। তো সেইখানে আমাদেরকে পেশেন্টকে বলতে হয় যে আপনি ভাতটা তাহলে একটু কম করুন। কেন আমি স্পেসিফিক্যালি ভাতের কথা বললাম? ভাত তো প্রথমেই বললাম যে ওর গ্লাইসিমিক ইন্ডেক্স, যে সুগারের কত কাছাকাছি, সেটা হচ্ছে অনেক হাই। মানে ভাত আপনার 87%, গ্লাইসিমিক ইন্ডেক্স হচ্ছে 87। তো 87% গ্লুকোজের কাছাকাছি ভাত ক্যালোরি আপনাকে দেওয়ার খাতিরে। তো সেটাকে কাট ডাউন করে আমরা বলি যে আপনি ব্রাউন রাইস বা চাষের চাল যেটাকে বলি, বা আপনি লাল আটার রুটি, যেটাকে দেখবেন অনেকে আটা দিয়ে রুটি তৈরি করেন, ভুসি চেলে ফেলে দেন, সেটা যেন না হয়। গোটা আটার রুটি আপনাকে খেতে হবে। কেননা ওর মধ্যে অনেকটা পরিমাণ ফাইবার আছে। এই ফাইবার ভেতরে যাওয়া মানে আপনার টোটাল ক্যালোরি কন্টেন্টটা ওর মধ্যে থেকে কমছে। কাজে এই জিনিসগুলি, যেমন মুড়িটা হচ্ছে পিওর কার্বোহাইড্রেট, ওগুলো থেকে কাট ডাউন করে কিছু ফাইবার রিলেটেড, যেমন ধরুন ডালিয়া, যেমন ধরুন কর্নফ্লেক্স, এই সব যেগুলো হাই ফাইবার রিচ, সেইগুলো খাওয়া যেতে পারে। যেমন ওটস মিলের কথা এখন সবাই শুনে থাকবেন, ওটসের খিচুড়ি বা ওটসের পায়েস, এইগুলি হচ্ছে ওর খুব ভালো সাবস্টিটিউট, যাতে আমরা কার্বোহাইড্রেটটাকে একটু কমাতে পারি। কেমন? তো এই হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে যেমন আমি খাওয়াটাকে কমাচ্ছি, সেরকম আমার খেয়াল রাখতে হবে আমার দরকারি জিনিসগুলি যেন না কমে যায়। কি দরকারি? আমার ভিটামিনস হচ্ছে দরকারি, আমার মিনারেলস হচ্ছে দরকারি, আমার প্রোটিন কন্টেন্ট হচ্ছে দরকারি। আমাদের শরীরের রিকোয়ারমেন্ট হচ্ছে 1 গ্রাম প্রতি কেজি প্রোটিন আমাদের দরকার। তো একজন 70 কেজি যদি আমরা ধরে নিই, তো তাদের ক্ষেত্রে প্রতিদিনে 70 গ্রাম প্রোটিন যেন আমরা অ্যাটলিস্ট তাকে দিচ্ছি। তো এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, মিনারেলস এবং ভিটামিনের জন্য আপনাকে ফ্রুটস, ফল এবং সবজি, দেখবেন বিভিন্ন যত রঙিন ফল, যত রঙিন সবজি, তত তার মধ্যে এই মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো অনেক বেশি। আমি শুরুতেই বলেছিলাম ডায়াবেটিসে কি হয়, জ্বালানির অতিরিক্ত ইউজেজের ফলে অনেক বাই প্রোডাক্ট তৈরি হয়, তারা হচ্ছে অক্সিডেন্ট। সেজন্য আপনাকে আমি অ্যান্টিঅক্সিডেন্ট খেতে বলছি, যেটা আপনি ফ্রুটস এবং ভেজিটেবলস থেকে পাবেন। এই গেল ডায়েটের কথা। 2 নম্বর আসি এক্সারসাইজ। সুগারের চিকিৎসায় আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু সব থেকে ইম্পর্টেন্ট কোন ওষুধটা, আমি তাকে সবসময় এই কথাই বলি, আপনাকে যে ফ্রি মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে সব থেকে কাজের, দ্যাট ইজ এক্সারসাইজ। এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি 150 মিনিট, অ্যাটলিস্ট 150 মিনিট প্রতি সপ্তাহে, সেটা আপনি 5 দিন করুন, 2 দিন আপনি রেস্ট নিন, মানে আধ ঘন্টা একটানা এক্সারসাইজ করুন প্রত্যেক দিন। এবার যখন আমরা এই কথাটা তুলি, তখন অনেকে ইয়ে থাকে, আমি তো ঘরের মধ্যে অনেক কাজ করি, আমার তো ঘরের কাজ করতে করতে ইয়ে হচ্ছে, তাতেও এক্সারসাইজ হয়ে যায়। বাট ঘরের কাজ যখন আপনি করছেন, আপনি ছোট ছোট স্টেপে একটা ঘরের, ধরুন কাপড় গোছাচ্ছেন, বাসন ধুচ্ছেন, আপনার কিন্তু শুধু হাতটা মুভ করছে, পায়ের কোনো মুভমেন্ট হচ্ছে না, পেটের কোনো মুভমেন্ট হচ্ছে না। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট এফেক্টিভ। আপনাকে পুরো শরীরটা চালনা করতে হবে। সেই জন্য সব থেকে খুব ইজি ওয়ে হচ্ছে হাঁটা। অনেকে বলেন আমার সকালে সময় নেই, আপনাকে সকালে তো হাঁটতে হবে না, আপনি সকাল, দুপুর, সন্ধ্যে যে কোনো সময় আধ ঘন্টা টাইম স্পেন্ড করে জোরে জোরে হাত পা চালিয়ে হাঁটুন। এইটা হচ্ছে এফেক্টিভ ওয়ে অফ এক্সারসাইজ। যারা ওয়েট ট্রেনিং করতে চান তাদের কথা আলাদা, কিন্তু মানে ডায়াবেটিসের বেশিরভাগ পেশেন্টই বৃদ্ধ বয়স্ক, একটু মোটা সোটা, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াকিং দিয়ে শুরু করতে হবে। তারপর উনি যেমন যেমন এক্সারসাইজটা করতে পারবেন সেরকম তার পক্ষে ভালো। মোদ্দা কথা হচ্ছে যে আপনি আজকে এক্সারসাইজ করলাম, লোকে এক্সপেক্ট করে আমার কালকে 5 কেজি ওয়েট কমছে না কেন। এটা হয় না। আপনাকে এটা একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। আপনার এতদিনকার যেটা রুটিন ছিল যে আমি চকলেট খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, ভাত খাচ্ছি, এসব খাচ্ছি, সেখান থেকে আপনাকে শিফট করতে হবে যে আমি লো ক্যালোরি ডায়েট খাচ্ছি, ভাতটা কম খাচ্ছি, এক্সারসাইজটা রেগুলার করছি। মানে আপনাকে জীবনশৈলীটা পাল্টাতে হবে, নট খাবার, নট এক্সারসাইজ, নট এনিথিং এলস। 3 নম্বর কথা হচ্ছে স্ট্রেস একটা খুব বড় ইস্যু, যেটা মানে আমরা খুবই নেগলেক্ট করে থাকি। ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, ফিজিক্যাল ডিফর্মিটি রিলেটেড স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, এইগুলোতে
আপনার দুই ধরনের এফেক্ট করে। এক হচ্ছে আপনি যে একটা জীবনশৈলী পাল্টাতে যাচ্ছেন সেটা খুব হ্যাম্পার হবে, মানে আপনি মোটিভেশনটা পাবেন না। হ্যাঁ, সেই জন্য ঘরের সবাইকে যদি ইনভলভ করে এরকম একটা এক্সারসাইজ রুটিন, এরকম একটা হেলদি ডায়েট প্ল্যান বানানো যায়, তাহলে আমাদের ফিউচার জেনারেশন তাদেরকে যেমন এই সব ডিজিজ থেকে আটকানো যাবে, আমাদের ওল্ডার জেনারেশন, আমাদের বাবা কাকা দাদু যারা আছেন তাদেরকেও এই রোগ থেকে অনেকটাই পরিত্রাণ করা যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজের হেলথেরও ইম্প্রুভমেন্ট হবে। তো ওভারঅল এই জীবনশৈলী পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে প্রি ডায়াবেটিস লোকেদের একমাত্র ট্রিটমেন্ট। এইবার যখন প্রি ডায়াবেটিস থেকে এত কিছু সত্ত্বেও পেশেন্ট ডায়াবেটিক স্টেজে চলে যায়, মানে যেটা ধরুন খালি পেটে সুগার 126 এবং ভর্তি পেটে সুগার 200-র ওপর, আচ্ছা, তখন কিন্তু এটাকে আমরা ডায়াবেটিস বলি। যার মেন লক্ষণ আপনাকে বলেছি যে খিদেও বেশি পায়, পেচ্ছাবও বেশি হয়, তেষ্টাও বেশি পায়, তার সঙ্গে ক্লান্তি, হাত পা চিনচিন করা, হাত পায়ে সার না পাওয়া, ঘুম না হওয়া, সঙ্গে কার্ডিয়াক এবং কোলেস্টেরল রিলেটেড ডিজিজ তো আছেই। তখন যখন হয় তখন আমরা ওই লাইফস্টাইল মডিফিকেশনকে আরেকটু ইন্টেন্সিফাই করি। আপনি যেটা আগে করছিলেন না, আমরা মোটিভেট করার যতটা সম্ভব চেষ্টা করি যে আপনাকে এবার করতেই হবে, নাও ইটস নট দ্য টাইম যে আপনি না করলেও চলে, এবার আপনাকে করতেই হবে। আর সাথে তাতেও যখন কাজ হয় না তখন আমাদেরকে মেডিকেশনসে যেতে হয়। মেডিকেশনস বেসিক্যালি দু রকমের, এক হচ্ছে আমরা ওরাল, যেগুলো আমরা ট্যাবলেটস নিই, আর কিছু ইনজেক্টেবলস যেগুলো ইনজেকশন ওয়াইজে নিতে হয়। ইনজেক্টেবলস কথার অর্থ প্রথমে আমাদের মাথায় আসে ইনসুলিন। এখন ইনসুলিন ছাড়াও আরও কিছু ইনজেক্টেবল জিনিস আছে যেগুলো আমরা ডায়াবেটিসে ইউজ করে থাকি, সেগুলো খুবই নতুন যুগের ওষুধ। এটা গেল টাইপ টু ডায়াবেটিসে আপনাকে ওষুধপত্র, এক্সারসাইজ এবং যদি সম্ভব হয় বা যদি দরকার হয় তাহলে ইনসুলিন। 3 নম্বর হচ্ছে টাইপ 1। টাইপ 1 আমি বলেছিলাম যে এদের শরীরে ইনসুলিন নেই, ভাইরাল ইনফেকশনের জন্যই হোক বা কোনো অটো ইমিউন মানে শরীরের ইমিউনিটির নিজেকে অ্যাটাক করার ফলেই হোক, তার যে ইনসুলিন ক্ষরণকারী সেলগুলি সেগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে তিনি এবার পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট। তার ক্ষেত্রে ইনসুলিন ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না, ইনসুলিন দিতে হবে এবং সাথে যদি কিছু ওষুধপত্র দিয়ে ইনসুলিনের কার্যকারিতাটা বাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের 3 ধরনের মোটামুটি ট্রিটমেন্ট প্ল্যানিং। টাইপ 2 যে রয়েছে ডায়াবেটিস, এই টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিগুলো কি কি? এক্স্যাক্টলি। দেখুন, একজন আমরা টাইপ 1-এর পেশেন্ট যখন পাই আর টাইপ 2-এর পেশেন্ট যখন পাই, দুটো আমাদের পার্থক্য করার কারণ কি? কারণ একটাই, কারণ একজনের ক্ষেত্রে ইনসুলিন লাগবেই, আর একজনের ক্ষেত্রে আমরা ইনসুলিন ছাড়াও ট্যাবলেট বা অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারি। এবার যখন এই জিনিস হয়, আমরা টাইপ 1-এর পেশেন্ট ইউজুয়ালি পাই খুব ইয়াং এজের, 20 বছর, ইভেন পেডিয়াট্রিক এজ গ্রুপে 20 বছর 15 বছর, কেননা ওর ইনসুলিন ক্ষরণকারী যে সেলগুলি কোনো কারণে আগে থেকেই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওরা কিন্তু আমাদের কাছে মানে নট ডায়াগনোসড অবস্থায় আসে। হঠাৎ করে একটা পেশেন্ট এমার্জেন্সিতে এলো, বাচ্চা পেশেন্ট, 16 বছর বয়স, হাঁপাতে অলমোস্ট কোমাটোস, তার সুগার আমরা দেখছি 650। আপনি বলবেন এত কম বয়সে সুগার? দ্যাট ইজ টাইপ 1। যদিও এটা প্রপারলি ডায়াগনোস করার জন্য আরও কয়েকটা আমাদের টেস্ট দরকার হয়, কিন্তু প্রিলিমিনারি আমরা ওকে টাইপ 1 হিসেবে ধরেই ট্রিট করি। তখন এমার্জেন্সি কন্ডিশন কমলে তারপর আমরা বাকি টেস্টগুলি করে তাকে ইনসুলিনে কনভার্ট করি। হোয়ারাজ টাইপ 2 যখন হয় তখন পেশেন্টের আগে থেকেই হয় কিছু ডিজিজ ছিল বা সে হয়তো এই সিমটমসগুলি নিয়ে এসেছিল। সেক্ষেত্রে আমাদের এমার্জেন্সি কম এবং মানে অনেক দিন ধরে একটা প্রবলেম চলছে এই রকম সমস্যা নিয়ে বেশি আসে। তো এইগুলি আমরা প্রেজেন্টিং সিমটম হিসেবে পাই। আর তার সঙ্গে ওবেসিটি তো আছেই, মানে স্থূলকায়ত্ব, ওজন বেড়ে যাচ্ছে ডাক্তারবাবু। অনেক ক্ষেত্রে আমরা পাই যে তাদের সুগারের জন্য, বা অনেক ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড অন্য অ্যাবনর্মালিটি থাকে, যেমন ধরুন থাইরয়েডের অ্যাবনর্মালিটি, যেমন ধরুন প্যানক্রিয়াসের অ্যাবনর্মালিটি, যেমন ধরুন অন্য অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিনোলজিক্যাল প্রবলেম। যেমন মহিলাদের ক্ষেত্রে খুব কমন প্রবলেম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেটার ক্ষেত্রেও ডায়াবেটিসের কিন্তু অন্তরঙ্গভাবে যোগাযোগ আছে। ঠিক তাই, যেটা মানে টাইপ 1 আর টাইপ 2 বলতে গিয়ে ডক্টরবাবু বলেই দিয়েছেন যে কি কি সিমটম আসবে। তো আমি তাও একটু জানতে চাইবো বিস্তারিত, যে আমি যে ডায়াবেটিস আক্রান্ত সেটা আমি জানতে পারবো কিভাবে? এক্স্যাক্টলি, সবার আগে যেগুলি আমরা আলোচনা করলাম যে এই সিমটমসগুলো আপনার দেখা যাচ্ছে কিনা সেটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে এই সিমটমগুলি যখন হবে তখন আমি কি প্রথমেই ডাক্তার দেখাতে যাব? আপনার যদি হেলথ কেয়ার ফেসিলিটি নিয়ার বাই থাকে তাহলে অবশ্যই আপনি কনসাল্ট করবেন। যদি নাও থাকে আপনি খুব সহজ ওয়েতে একটা খালি পেটে সুগার টেস্ট করে নিতে পারেন এবং তারপর ওনার কাছে যান। সুগারের ভ্যালু এবং তার নর্মাল ভ্যালু লেখাই থাকে, যদি অ্যাবনর্মাল ভ্যালু পান আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন সেই ব্যাপারে কি করা উচিত কি না করা উচিত। সঙ্গে যেটা মানে
এত সব টেস্ট এবং এত সব কিছু বাদ দিয়েও যেটা আপনার করা উচিত সেটা হচ্ছে যে জীবনশৈলী পরিবর্তন, এক্সারসাইজ, ডায়েট চেঞ্জ, স্ট্রেস রিলিফ, এই 3টে জিনিস। ঠিক তাই, মানে ডায়াবেটিস হবে না, আমি ডায়াবেটিস আক্রান্ত নই, তার আগে এইগুলো যদি আমি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে ওই পরিস্থিতি পর্যন্ত যেতেই দেওয়া হলো না জিনিসটাকে। আমার যে ড্যামেজ, ধরুন এই কার্ডিয়াক ড্যামেজ যার একবার হয়েছে তিনিই জানেন এটার ট্রমা কি মেন্টালি এবং ফিজিক্যালি, তো আমাকে ওই পর্যন্ত আমি যেতেই দেবো না। আমার জীবনশৈলী পরিবর্তন করে, আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন করে, আমার ব্যায়াম বলুন, অন্য কিছু বলুন, এই জিনিসগুলি করে। আরেকটা যেটা জানতে চাইবো যে খাবার আগে শরীরে সুগারের মাত্রা এবং খাবার পর স্বাভাবিক কত সুগারের মাত্রা? যেটা আপনাকে বললাম যে 80 থেকে 110 এটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ অফ সুগার খালি পেটে। 80 নিচে নামলে আমরা তাকে বলি হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, মানে সুগার ফল করছে। এবার অনেক ক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে মানে অনেকবার অনেকদিন ধরে ওনারা টলারেট করেন তো জিনিসটাকে, তো 80 নিচে হলে ওনাদের কিছু বোঝা যায় না, মানে 50-60 পর্যন্ত ওনারা টলারেট করে যান। whereas নর্মাল পেশেন্টদের কিন্তু 80 নিচে বা 70-এর নিচে হলে কিছু সিমটমস দেখা যায়। তো সেটা হচ্ছে সুগার ফল করা। নর্মাল সুগার 80 থেকে 110, 110-এর ওপরে যখন আপনার খালি পেটের সুগার হচ্ছে তাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস। 110 থেকে 126-এর মধ্যে যখন হচ্ছে তখন তাকে আমরা বলছি প্রি ডায়াবেটিস। 126-এর ওপরে যখন আপনার খালি পেটে সুগার থাকছে তখন আমরা তাকে বলি ডায়াবেটিস। এবং আপনি যদি র্যান্ডাম গ্লুকোজ, যে আমি কিছু খেয়েছি কিছু না খেয়েছি ইরেসপেক্টিভ অফ দ্যাট, তখন যদি টেস্টটা করেন তখন যদি ব্যাপারটা 200-র ওপরে থাকছে তাহলেও আমরা তাকে ডায়াবেটিস ধরবো, প্রোভাইডেড ওই সমস্ত সিমটমসগুলি তার আছে। এগুলি হলো খালি পেটে এবং ভর্তি পেটে সুগার। দেখুন এই টেস্টটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে খুব কম খরচে হয়, হার্ডলি 40-50 টাকা লাগে এবং খুব র্যাপিডলি হয়ে যায়। আপনি যে কোনো জায়গায় করে নিতে পারবেন, আপনার বিরাট কিছু হেলথ কেয়ার ফেসিলিটির দরকার হয় না। কিন্তু এটাতে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কেন? কেননা আপনি আগের রাত্রে কি খাচ্ছেন বা আগের সপ্তাহে কি খাচ্ছেন সেটা ইম্প্যাক্ট করে আপনার ফাস্টিং সুগার বা র্যান্ডাম সুগার কীরকম থাকবে। 1-2 দিনের ভেতরে যদি আপনি বেশি মিষ্টি খেয়ে থাকেন বা বেশি ফাস্টিং করে থাকেন সেক্ষেত্রে টেস্ট কিন্তু অল্টার হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা অন্য একটি টেস্টকে আমরা রিলাই করি, যার নাম হচ্ছে HbA1c। HbA1c দেখায় আপনার গত 3 মাসে আপনার শরীরের সুগারের অ্যাভারেজ কীরকম থাকছে বা সেটা কতটা ড্যামেজ করতে পারছে আপনার শরীরকে। তো দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট টেস্ট। HbA1c টেস্ট করার মাধ্যমে সুগারটাকে একদম কংক্রিটলি আমরা ডায়াগনোজ করতে পারি। একদম তাই। যেটা আরেকটা যেটা বিষয় যে এই টেস্টের ব্যাপারটা, ধরুন আপনি যেটা বললেন যে 16 বছরের বাচ্চা সেও আসার পর দেখা গেল যে তার অনেক বেশি সুগার, তো সেই ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করেন বা হঠাৎ করে যখন সে জানতে পারলো যে এই কম বয়সে এতটা বেশি সুগার, সেটা কিভাবে ট্রিটমেন্ট করা যায়? দেখুন সুগারের মানে সবারই একটা ধারণা থাকে যে সুগার কমলে নিশ্চিন্ত, না বেসিক্যালি তা নয়। সুগারে আমাদের সমস্যাটা কোথায়? সুগার হচ্ছে বেসিক্যালি আপনাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আপনার টেস্টটা পেয়েছে, আপনার কাছে জল অনেক কিন্তু আপনি খেতে পারবেন না। যখন ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা দেখি সমস্যা তাই, শরীরে প্রচুর শর্করা কিন্তু সেই শর্করাগুলো সেলে ঢুকছে না বা কোষের কাজে লাগছে না। যেমন আমাদের ব্রেন এক্সক্লুসিভলি সুগারকে ইউজ করে টু মেনটেন দেয়ার মেটাবলিজম, কিন্তু যখন ডায়াবেটিস হয় এই সুগারগুলি সেলের ভেতরে ঢুকতে পারে না। সেই অবস্থায় পেশেন্টের 670 থাকা অবস্থাতেও তিনি কোমা নিয়ে আসেন। কারণটা তাই, কেননা ওটার এফেক্টিভ ইউটিলাইজেশন হচ্ছে না। কেন? কেননা যে সুগারে কন্ট্রোল দুটি হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন সুগারকে নামায়, গ্লুকাগন সুগারকে ওঠায়। শুধু সুগার কমানো বাড়ানোই এদের কাজ নয়, এদের আরও একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মেটাবলিজম, মানে ভারসাম্যটাকে রক্ষা করা। কোন সুগার কোন লেভেলে কোন সেলে ঢুকবে সেটা কিন্তু ইনসুলিন নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন আমরা যখন মানে অনেকক্ষণ ধরে খাইনি তাহলে কি আমাদের সবারই সুগার ফল করে যায়? না। যখন আমাদের খাওয়া হয়নি তখন আমাদের লিভার বা অন্য জায়গা থেকে যেগুলো সুগারের স্টোরেজ আছে সেগুলো থেকে সুগার বেরোতে থাকে। এটা ইনসুলিন এবং গ্লুকাগনের ভারসাম্যে ডিটারমিন হয়। আবার যখন আপনি খাবার খাচ্ছেন তখন কি সুগার হঠাৎ করে বেড়ে যাবে? না। তখন যে এক্সেস সুগারটা সেটা লিভার বা অন্য জায়গায় ঢুকে যাবে অ্যাজ এ ফিক্সড ডিপোজিট। আমাদের এক্সেস টাকা হলে আমরা যেমন ফিক্সড ডিপোজিটে রাখি, এক্সেস সুগার হলেও সেটা যেমন লিভারের মধ্যে সঞ্চয় হয়ে যায়। তারপর আবার যখন দরকার পড়ে তখন সেই সুগার আবার কাজে লাগে। এই ইনসুলিন গ্লুকাগনের ভারসাম্যটা যখন নষ্ট হবে তখন আপনার কাছে সুগার থাকবে প্রচুর, কাজে লাগবে না। আবার সুগার কমে যাবে, সেটাও কাজে লাগবে না। তখনই গিয়ে ডিস্টারবেন্সটা হয়। তো আমরা যখন সেই সব রুগীগুলিকে পাই যে বাচ্চা বয়স এবং সুগার নিয়ে এসছেন, তখন আমাদের মাথায় টাইপ 1টাই সবার আগে থাকে। এবং এত হাই সুগারে ইনিশিয়াল ট্রিটমেন্টে ইনসুলিন ইজ অলওয়েজ প্রেফারেবল, কেননা ইনসুলিন
দিলে শর্ট টার্ম খুব কম সময়ের মধ্যে যে মেটাবলিক যে ভারসাম্যটা বিঘ্নিত হয়েছিল ওটাকে খুব তাড়াতাড়ি অল্প সময়ে একটুখানি রেস্টোর করে দেওয়া যায়। এরপর আপনাকে সেটাকে মেনটেন করতে হবে, বি ইট ইনসুলিন, বি ইট এনি আদার ড্রাগস, এই ব্যাপার। ওয়ারাজ একজন বড় মানে অ্যাডাল্ট পেশেন্ট যখন আমরা দেখি তখন কিন্তু অন্যান্য সমস্যাও থাকে তাদের, হার্ট ডিজিজ বলুন, কোলেস্টেরল বলুন, সেইগুলোকে লক্ষ্য রেখে ওনার বয়স কীরকম, ধরুন একজন 40 বছর বয়স, তার ক্ষেত্রে আমাদের আইডিয়াল সুগার লেভেলে যেটা আমরা বলেছি 110-এর নিচে বা 120-এর নিচে এরকম আমরা টার্গেট করবো। ওয়ারাজ যার বয়স 80 বছরের বেশি, যার হার্টে ডিজিজ অলরেডি আছে, যার হয়তো আগে একবার স্ট্রোক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অতটা স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়া রাখবো না। তাদের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট যেন সুগার ফল করে ভর্তি না হয়, একটু বেশি টার্গেট রাখলাম, কেননা ওনার অনেক দিনের ধরে যে সুগারটা আছে সেটা অলরেডি অর্গানসগুলোকে কিছুটা ড্যামেজ করেছে। আমি রাতারাতি সেটাকে 250 সুগারকে 80-তে নিয়ে এসে সেটা কিছু করতে পারবো না, সেখানে আমার টার্গেট হবে 250 থেকে নিচে, কিন্তু জাস্ট একটা মডারেট লেভেলে হয়তো 170-80 পর্যন্ত আমরা তাকে কনসিডার করি যে হ্যাঁ দিস ইজ গুড কন্ট্রোল। এর বেশি নিচে নামাতে গেলে উপকারের থেকে বেশি অপকার হতে পারে। তো সেই অনুযায়ী আমাদেরকে ড্রাগগুলো চুজ করতে হয়। যেমন কিছু মেডিসিন আছে যেমন সুগার কমানোর ক্ষমতা যেমন বেশি, সুগার ফল করিয়ে দেওয়ার ক্ষমতাও কিন্তু বেশি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। কিছু পেশেন্টের আছে যেমন এগুলি হার্ট ডিজিজের ওপর বেশি প্রভাবশালী, বা এই ওষুধগুলি কিডনি ডিজিজের ওপর বেশি প্রভাবশালী। তো ডায়াবেটিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে রোগগুলি থাকে সেই অনুযায়ী আমাদেরকে ম্যানেজমেন্টটা ডিসাইড করতে হয়। ঠিক তাই। আর ইনসুলিন নেওয়ার কথা যেটা বললেন, তো টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত মানেই কি ইনসুলিন নিতে হবে? দেখুন, টাইপ 1 মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট, সেখানে ইনসুলিনটা মাস্ট। টাইপ 2 মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে তিনি ইনসুলিনের উপর নির্ভরশীল নন। কিন্তু কয়েকটি ক্ষেত্রে টাইপ 2 মানে যেটা আমরা ম্যাক্সিমাম ডায়াবেটিসের পেশেন্ট পাই তাদের ক্ষেত্রেও ইনসুলিন নিতে হয়। কি সেই কারণ, যেমন উনি এসছেন সুগার মানে একদমই আনকন্ট্রোলড, ধরুন সুগার উনি নিয়ে আসছেন 400-500, তো সেক্ষেত্রে যাতে ওই ডায়াবেটিক এমার্জেন্সি সেটা যাতে না হয়, বা অন্য যে মেটাবলিক অ্যাবনর্মালিটি সেটাকে যাতে খুব কম সময়ে রিভার্ট করে দেওয়া হয়, সেজন্য একটা টেম্পোরারি ইনসুলিন দিতে হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরুন ইন হসপিটাল পেশেন্টসে যখন সুগারের ফ্লাকচুয়েশন হয়, তাদের খাওয়া দাওয়া ঠিক থাকে না এবং তাদের নিউট্রিশনটাও অ্যাডিকুয়েট হয় না, বা তাদের অ্যাসোসিয়েটেড অন্যান্য ইনফেকশন এসব থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইনসুলিনটা মোর প্রেফার করি। বিকজ যে ট্যাবলেটস এবং ওরাল ওষুধগুলো হয় সেগুলো কাজ করতে একটুখানি টাইম নেয়, বাট ইনসুলিন ইজ ভেরি শর্ট অ্যাক্টিং, 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে ওরা কাজ করা শুরু করে, তো সেক্ষেত্রেও আমরা ইনসুলিন দিতে হয়। 3 নম্বর হচ্ছে যাদের অনেক দিন ধরে, ধরুন এরকম আমরা পেশেন্ট দেখেছি 5টা পর্যন্ত সুগারের মেডিকেশন খাচ্ছেন, তাও ওনার সুগার 300, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা ডিসিশন নিতে হয় যে হয়তো ইনসুলিনে গেলেই বেটার। কিন্তু এটা মানে অনেক পেশেন্টেরই একটা স্টিগমা থাকে যে ডাক্তারবাবু ইনসুলিন একবার শুরু করলে কি নিতেই হবে। তার উত্তরে আমি বেসিক্যালি এটা বললাম যে ইনসুলিন একবার শুরু করলে নিতেই হবে এরকমভাবে আমাদের দেখাটা ঠিক নয়। আপনার যদি শরীর সেরকমভাবে ড্যামেজড থাকে তাহলে আপনাকে ইনসুলিন শুরু করে দেখতে হবে। যদি তাতে কাজ হয় তাহলে আমরা হয়তো পরবর্তীকালে অন্য ট্রিটমেন্টে যেতেও পারি, কিন্তু আপনি যদি এখনই জিনিসটাকে আননেসেসারি ডিলে করেন তাহলে পরবর্তীকালে ওটাকে আর অ্যাভয়েড করা কোনো জায়গা থাকবে না, বা কোনো হয়তো এই ইনসুলিনটাকে আমরা 2 মাস ডিলে করার জন্য হয়তো কোনো একটা লাইফ থ্রেটনিং কমপ্লিকেশনস হয়ে গেল। তো কাজেই আমাদের লক্ষ্য থাকবে যে আমরা ইনসুলিন দেব অনলি এক্সট্রিম কেসেস। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শুধু এক্সট্রিম কেসেস, হসপিটালাইজড পেশেন্ট, আনকন্ট্রোলড সুগার এবং ওরাল ড্রাগস ফেলিওর, এই 3টে ক্ষেত্রে আমরা জেনারেলি ইনসুলিন প্রেফার করি। বাকি সবার ক্ষেত্রে আমাদের ওরাল ড্রাগসই কাজ চলে যায়। আরেকটা যেটা বিষয় জানতে চাইবো যে এই টাইপ 2 এর ক্ষেত্রে কি এই নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ এগুলোর মধ্য দিয়ে আমরা কি মুক্তি পেতে পারি টাইপ 2 ডায়াবেটিস কিওর? আপনি যেটা বলছেন কিওর অফ ডায়াবেটিস, এটা অলমোস্ট মানে এটা একটা মিথ। ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ এবং মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, যেটা আপনাকে বলেছি, এবং মানে এর টাইপ 2 ডায়াবেটিস যেটা ইনসুলিন আপনার শরীরে আছে কিন্তু সেটা এফেক্টিভ ওয়েতে কাজ করছে না। কেন কাজ করছে না? কেননা সঙ্গে অন্যান্য জিনিসগুলি আছে, যার একটা মেন কারণ হচ্ছে ওবেসিটি, স্থূলকায়ত্ব, পেশেন্ট মোটা বেশি, কোলেস্টেরলের অ্যাবনর্মালিটি আছে, তারা ইনসুলিনকে সঠিক ভাবে কাজ করতে দেয় না। এই জন্য আমরা দেখেছি যে ইভেন পেশেন্ট যদি 5 to 10% ওয়েট লস করতে পারে
তাকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইনসুলিন থেরাপি থেকে আবার ড্রাগ থেরাপিতে নিয়ে যেতে পেরেছি, বা যেখানে 4 ড্রাগ 5 ড্রাগে আমরা ছিলাম সেখানে 2 ড্রাগ 1 ড্রাগ রেজিমেনেও নিয়ে যেতে পারছি, জাস্ট বিকজ অফ ওয়েট লস। আমাদের ওয়েট লসে ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়ে। সেন্সিটিভিটি মানে এই ইনসুলিন, একই ইনসুলিন, 2 ইনসুলিন আমার দেহে, 2 ইনসুলিন আপনার দেহে, আপনার দেহে কতটা কাজ করবে সেটা ডিপেন্ড করে সেন্সিটিভিটির ওপর, আপনার অ্যাসোসিয়েটেড বডির মেটাবলিজম কেমন আছে তার ওপর। তো সেইটা ওয়েট লস করলে অনেকাংশে রিভার্স করা সম্ভব, বাট অ্যাজ এ হোল ডায়াবেটিস যদি রিভার্সের কথা বলেন সেটা কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা, আরেকটা যেটা বিষয় জানতে চাইবো ডক্টর বাবু আপনার থেকে, যে হাইপোগ্লাইসিমিয়াটা কি? হাইপোগ্লাইসিমিয়া সোজা বাংলায় বললে সুগার ফল করা। অনেক ক্ষেত্রেই আমাদের যেটা বললাম, সুগার হচ্ছে সমুদ্রে থাকার মতো, আপনার কাছে আছে অনেক কিন্তু আপনি নিতে পারছেন না। ফলে যখন আমরা ওই 600 650 সুগার বা আনকন্ট্রোল সুগার নিয়ে যখন আসে, অনেকগুলি ড্রাগস একসাথে চলছে, প্লাস পেশেন্টের খাওয়া দাওয়ার হয়তো নিয়মিত অভ্যেস নেই, ওনার হয়তো ব্রেকফাস্টের আগে একটা ট্যাবলেট চলে, ব্রেকফাস্টের পরে আরেকটা, লাঞ্চের আগে একটা, লাঞ্চের পরে একটা। এবার অনেক ক্ষেত্রে আমাদের কনটেক্সটে আমরা যেটা পাই, ডাক্তারবাবু কালকে উপোস ছিল মায়ের, আচ্ছা, উনি কিন্তু খাবারটা খাননি, ওষুধটা খেয়েছিলেন, বা তারও দরকার হয় না, প্রিভিয়াস ডের যে মেডিকেশনস উনি নিয়েছেন তার এফেক্ট পরের দিন পর্যন্তও থাকবে। তো পরের দিন যদি আপনি একটা উপোস করলেন, বা আমাদের রমজান মাসেও এটা আমরা দেখি যে রোজা ছিল, পেশেন্ট সুগার ফল করে এসছে। 2 দিন আগে আমি ওনাকে ট্রিটমেন্ট দিয়েছি, ওনার সুগার ছিল 278, আমি তার যে ড্রাগ রেজিমেন ছিল সেটা বাড়িয়েছি, কিন্তু যখন তিনি আমার কাছে আসছেন ওনার সুগার হচ্ছে 56, পেশেন্ট কথা বলতে পারছেন না। তার মেন কারণ কিন্তু এগুলোই, যে খাওয়াটা নিয়ন্ত্রিত হলো না, টাইমলি হলো না, ওষুধপত্রের সঙ্গে কোরিলেশনটা থাকলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন সুগার ফল করে, আমি যেটা বললাম, খালি পেটে আমরা যখন থাকি, শরীরে যে ফিক্সড ডিপোজিট অফ সুগার সেখান থেকে বেরিয়ে আসে, আপনার শরীরটাকে মেনটেন করে। যদি সুগার ফল করছে, ধরতে হবে আপনার কিন্তু সেখানেও ড্যামেজ থাকতে পারে। যেমন লিভার ডিজিজের পেশেন্টরা খুব সহজেই হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত হন, যেমন কিডনি ডিজিজের পেশেন্টরা ওনারাও আক্রান্ত হন। কেননা এই যে বেশিরভাগ ওষুধপত্র আমরা ইউজ করি বা ইনসুলিন আমরা ইউজ করি, সব কিন্তু কিডনির থ্রু দিয়ে বেরোয়। এবার যখন কিডনিতে প্রবলেম হয়, এই জিনিসগুলি বডিতে বেশিক্ষণ ধরে থাকে, ফলে একই ওষুধ যার কিডনি ডিজিজ নেই তার ক্ষেত্রে আমরা রোজ 2 বার ইউজ করছি, কিন্তু কিডনি ডিজিজ থাকলে ওটা কিন্তু দিনে 1 বার ইউজ করতে হবে। তো একটা পেশেন্ট যখন সুগার ফল নিয়ে আসে, এইগুলো আমাদের প্রাইমারি চিন্তাভাবনায় থাকে। পেশেন্ট কি খাওয়া দাওয়া না করার জন্য হলো, নাকি পেশেন্টের ওষুধের ডোজটা বেড়ে গেল, নাকি তার লিভার ডিজিজ আছে, নাকি তার কিডনি ডিজিজ আছে। এই 4টে আমাদের প্রাথমিক কারণ এক্সক্লুড করতে হয়। অবশ্যই আরও কমপ্লিকেটেড কজগুলো আছে, এখানে কিছু না পাওয়া গেলে তখন আমরা ওখানে দেখি। হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করলে পেশেন্টের কী কী লক্ষণ হয় সেটা জানা উচিত। যেটা হয়, আপনার শরীর কাঁপতে থাকে, শরীর দুর্বল করে, মাথা ঝিমঝিম করে, একটা হেডেক বা মাথা ব্যথা শুরু হয়, বমি পেতে পারে, এবং আপনার মানে পেশেন্টের অল্টার্ড সেন্সোরিয়াম হয়। অল্টার্ড সেন্সোরিয়াম মানে আপনার সেন্সটা ঠিকঠাক কাজ করে না, আপনি চিনতে পারছেন না, কোথায় আছেন বুঝতে পারছেন না, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, এই সমস্ত ডিজিজগুলি। এবং এটা আরও যদি প্রোগ্রেস করে তাহলে ইভেন কোমা, এটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ। তো যখন আমরা একজন ডায়াবেটিসের পেশেন্টকে ওষুধপত্র দিই, সবার আগে বলে দেওয়া হয় যদি যে হাত পা কাঁপছে, ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তো অলওয়েজ আপনার পকেটে একটা চকলেটস রাখুন। কিছু কিছু ড্রাগস যেগুলো মোর হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, সেগুলো যখন চলে তখন আমরা পেশেন্টকে পকেটে চকলেটস রাখতে বলি। যে যদি এই সিমটমসগুলি থাকে, হয়তো ওনার কাছে টেস্টিং ফেসিলিটি ওই সময় অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আপনি বেস্ট যেটা করতে পারেন, চকলেটটা মুখে দিন, কেমন? তো সেক্ষেত্রে ওই সিমটমগুলো বা আরও ফার্দার মানে আরও খারাপ হওয়াটা থেকে আটকানো যায়। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে বেস্ট টেস্ট কি? বেস্ট টেস্ট সুগার, একটা ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, যেটা মোটামুটি সমস্ত ওষুধের দোকানেই বা সমস্ত হাসপাতালেই থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট টেস্ট। কেননা পেশেন্টের ওই রকম কমপ্লিকেশন হলে সবার আগে ট্রিটমেন্টটা দরকার, এবং তার জন্য ওইটুকু টেস্টই এনাফ। একবার হাইপোগ্লাইসিমিয়া কারেক্ট হয়ে গেল, এইবার আমরা ইভ্যালুয়েট করবো যে কেন হয়েছিল। তখন কিন্তু কোনো এক্সপেরিমেন্টের জায়গা কম, যে ওনার ওষুধ বেশি হয়েছিল না অন্য কিছু অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি ছিল। আর একটা যেটা জানতে চাইবো যে লো ব্লাড সুগারের লক্ষণগুলি কি কি? হ্যাঁ, লো ব্লাড সুগার বেসিক্যালি ওটাই হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করা, যেটা বললাম, বুক ধড়ফড় করতে পারে, মাথা ঘুরতে পারে, ঘাম হবে, এবং পেশেন্ট অজ্ঞানও হয়ে যেতে পারেন। তো সেগুলো থেকে সবসময় অ্যাওয়ারনেস রাখা উচিত। যে কোনো আমি সুগারে পেশেন্ট যারা অনেকগুলি ওষুধ একসাথে খাচ্ছেন, বা কিছুদিন আগেই সুগারের ওষুধে পরিবর্তন হয়েছে, আমি সবাইকে অ্যাডভাইস করব পকেটে আপনারা চকলেটস রাখুন, এবং যদি এই সিমটমসগুলি দেখেন তাহলে কিন্তু ইমিডিয়েটলি ওটা মুখে দিন। কেননা
যখন সুগার বাড়ে সে কিন্তু স্লোলি ড্যামেজ করে, সুগার যখন কমে সে কিন্তু সময় দেয় না। কাজেই তৎক্ষণাৎ ইন্টারভেনশনটা খুব জরুরি। আমাদের বৃদ্ধ বয়সের অনেক পেশেন্ট ইমার্জেন্সিতে একটা সার্টেন পার্সেন্টেজ 10 to 20% এরকম পেশেন্ট আছে সুগার ফল করে গেছে। যেমন যারা অ্যালকোহলিক্সদের মধ্যেও যেমন এই সুগার ফল করার টেন্ডেন্সিটা অনেকটা বেশি থাকে। সেই জন্য যারা অ্যালকোহলস নিচ্ছেন, ডায়াবেটিস আছে, তাদেরকেও আমি বলবো যে খাওয়াটা অ্যাডিকুয়েট করা এবং সুগারের ওষুধের টাইমিংগুলি মানে সেরকম অর্থে নেওয়া, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্তের যে মানে সঠিক যে খাবারগুলো খাওয়া উচিত সেগুলো যদি একটু বলে দেন। যখন আপনার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে তার মানে যেটা বললাম, আপনার খাবারের মধ্যে একটু পরিবর্তন করতে পারলে ভালো। সুগার ফল করছে মানে আপনার দুটো মিলের মধ্যে গ্যাপ বেশি হয়ে গেছে, অথবা দুটো ওষুধের মধ্যে গ্যাপ কমেছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বড় মিল যখন খাবেন তখন ওষুধেরা হ্যান্ডেল করতে পারবে না, সুগার আপনার বেশি দেখাবে। আবার যখন ছোট মিল খাবেন তখন সুগার ফল করার টেন্ডেন্সি থাকবে। মানে অনেকেই আমাদের কাছে আসেন, তাকেও খাবার একদম কমিয়ে দিয়েছে, আগে 6টা রুটি খেতাম এখন একটা খাচ্ছি। সো দিস ইজ নট গুড। আপনাকে স্মল মিলস খেতে হবে ফ্রিকোয়েন্টলি। যেমন আপনি 2টো রুটি খেলেন সকালে ব্রেকফাস্টে, 11টার সময় আরেকবার খান, 12টা 1টা নাগাদ হয়তো আরেকবার খেলেন, 3টে 4টে নাগাদ আরেকটা ফ্রুট খান। এই রকমভাবে আপনাকে চালাতে হবে। তো সেক্ষেত্রে সুগার ফল করার টেন্ডেন্সিটা যেমন কমবে। 2 নম্বর একটা হবে, এটাতে আপনার মেটাবলিক ইম্প্রুভমেন্ট হবে, কেননা লার্জ মিল আপনার ওবেসিটি বাড়াতে সাহায্য করে, স্মল ফ্রিকোয়েন্ট মিল আপনার ওয়েট লস এবং মেটাবলিক কারেকশনটাকে করতে সাহায্য করে। আর আরেকটা যেটা বিষয় যে লাইফ স্ট্রেস এবং তার সঙ্গে হাইপোগ্লাইসেমিয়া, এর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই। একটা স্ট্রেসফুল লাইফে আপনার খাদ্যাভ্যাস ঠিক রাখা কখনোই সম্ভব না। এটা আমি মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমাদের অনেকেই মেডিকেল স্টুডেন্টরা এরকম থাকেন যে শুরুর সময়ে অনেকই স্ট্রেসফুল লাইফ থাকে আমাদের। সেক্ষেত্রে আমাদের মানে প্রপার সময় খাওয়া দাওয়া, বা আমার বয়সী যারা ভাই বোন আছেন তাদেরও হয়তো একই অবস্থা। সেই জিনিসটা আমি যদি বাকি পপুলেশনেও দেখি তাহলেও সেখানেও একই অবস্থা। আপনার যদি মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস থাকে আপনার কিন্তু জীবনশৈলীতে তার এফেক্ট পড়তে বাধ্য, এবং সঙ্গে যদি আপনার সুগার নাও থেকে থাকে সেক্ষেত্রে একটা টেন্ডেন্সি কিন্তু ডেভেলপ করতে পারে। কেননা স্ট্রেস হলে আমাদের শরীর থেকে সেটা কাউন্টার অ্যাক্ট করার জন্য কিছু হরমোনস বেরোয়। তার একটার নাম হচ্ছে কর্টিসোল বা স্টেরয়েড কিন্তু সুগারকে এলিভেট করে। তো এই স্ট্রেস লেভেলটা যদি আপনার পারসিস্টেন্টলি এলিভেটেড থাকে তা আপনার কর্টিসল লেভেলটাও যদি এলিভেট হতে পারে এবং অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটিগুলো সেখানেও হবে। আপনার যদি সুগার থাকে সেটা কন্ট্রোল করাটা বেশি মুশকিল হবে। আপনার যদি ওষুধপত্র খেয়ে সেটা কন্ট্রোল করেন, দেয়ার উইল বি মোর চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া, সুগার ফল করা। বা আপনার যদি ওয়েট, আপনি বেশি ওয়েট বা স্থূলকায়ত্বের অধিকারী হন, সেক্ষেত্রে আপনার ওয়েট আরও বাড়ারও চান্স থাকে। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি কোনো হঠাৎ করে সুগার ফল করে যাওয়া, সেখানে কি লাইফ রিস্কের কিছু ব্যাপার রয়েছে? অবশ্যই। আমরা এটা মানে আটমোস্ট চেষ্টা করি এটা না করা। সেই জন্য আমি বললাম যে চকলেটটা পকেটে রাখুন, টেস্ট হলো না হলো ওটা আগে খান, কেননা সুগার ফল করলে আপনাকে অ্যাকিউটলি ড্যামেজ করবে। সুগার বেড়ে গেলে কিন্তু ওটার জন্য টাইম পাওয়া যাবে। সেই জন্য সবসময় এটা রাখুন। যদি দেখা গেল যে আপনার মাথা ঘুরছিল, বুক ধরপড় করছিল, কিন্তু আপনি কিছু করেননি, ওনাকে আধ ঘন্টা দূরে একটা হাসপাতালে রাখতে যাওয়া হয়েছে, সুগার টেস্ট করে তখন দেখা যাচ্ছে 26, বাট বাই দ্যাট টাইম আপনার ব্রেন সেলসগুলো কিন্তু একটু সুগার পায়নি। আপনার ব্রেন সেল কিন্তু 5 মিনিটের বেশি যদি অক্সিজেন বা জ্বালানি না পায়, তারা কিন্তু ওখানে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। এই রিস্ক কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো না। সো কিপ ইন মাইন্ড, হাইপোগ্লাইসিমিয়া শুড বি অ্যাভয়েডেড অ্যাট অল কস্ট। কোনোভাবে যেন হাইপোগ্লাইসিমিয়া না হয়। সুগার একটু বেশি থাকলে আমরা সেটাকে ম্যানেজ করব, এবং পেশেন্ট আর ডক্টরের মধ্যে যে আলোচনাটা, যে আপনার কী ধরনের ট্রিটমেন্টে বা কী ধরনের ম্যানেজমেন্টে আপনি কমফোর্টেবল বা আপনার লাইফস্টাইল কীরকম, সেই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টটা করা উচিত টু প্রিভেন্ট হাইপোগ্লাইসিমিয়াতে শুধু যে লাইফ রিস্ক তা থাকে তা নয়। এই যে বললাম আপনার যে কার্ডিয়াক ডিজিজ বলুন, কোলেস্টেরল লেভেল বলুন, বা অন্য কিডনি ডিজিজ বলুন, এগুলোর যে ক্ষতিকর প্রভাবটা সেটা কিন্তু বাড়ে। ঠিক তাই। হ্যাঁ, আরেকটা একদম আমরা অনুষ্ঠানের শেষেই চলে এসেছি, যেটা জানতে চাইবো ডাক্তারবাবুর থেকে, যে আমাদের পর্দার ওপারে যারা রয়েছেন, যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন এবং যারা নন ডায়াবেটিস, প্রত্যেকের জন্যই মানে যাদের ডায়াবেটিস নন দেখছেন প্রোগ্রাম, তাদের জন্য কি মানে দেবেন আপনি টিপস, এবং যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের জন্য কি টিপস দেবেন? দেখুন, ডায়াবেটিস যাদের নেই তাদের ক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করতে হবে। ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করতে হবে। দুটোর মূল মন্ত্র কিন্তু একটাই, জীবনশৈলী পরিবর্তন। এক্সারসাইজ করুন রোজ,
এটাকে একটা অভ্যেস বানান। এটা একটা আপনার ওষুধ নয়, আজকে আপনি খেলেন কালকে বন্ধ করে দিলেন। এটা আপনাকে ফর দ্য রেস্ট অফ লাইফ, যতদিন বাঁচবেন ততদিন করতে হবে। খাওয়া দাওয়া এরকম করুন যাতে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিসের একটা ব্যালেন্স থাকে। আপনি রোজকার খাবার থেকে চায়ের মধ্যে চিনিটা বাদ দিন। এটা যদি করতে পারেন তাহলে দুর্গাপূজার নাড়ুটা আপনি সেফলি খেতে পারবেন। আপনি যাদের বাড়িতে দোতলা তিনতলা আছে বা কারো বেশি যারা ফ্ল্যাটে থাকেন, তাদের ক্ষেত্রে সিঁড়ি ইউজ করুন অ্যাটলিস্ট ওঠার সময়। লিফট ইউজ করবেন না, এটাতেই আপনার ক্যালোরি অনেকটা বার্ন হবে। চায়ে দরকার হলে সুগার ফ্রি ইউজ করুন। আননেসেসারি কোল্ড ড্রিঙ্ক বা অন্য জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করুন। আমরা অনেককে ফল খেতে বলি, তারা কিন্তু ফলের জুস কিনে আনেন, এগুলোতে অনেক এমটি ক্যালোরি থাকে, মানে গুণ কম দোষ বেশি। এই এমটি ক্যালোরিগুলোকে অ্যাভয়েড করুন, ন্যাচারাল জিনিসপত্র খান। একটু আমি থামাচ্ছি ডাক্তারবাবু আপনাকে, যে ফলের কথাই যখন বললেন যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য কি কি ফল খাওয়াটা একটু যদি এটা বলে দেন। সবারই প্রশ্ন থাকে, ডাক্তার কি ফল খাবো, কেন খাবো। তো এই পেশেন্টটাই যখন সবার চা খায়, সে কিন্তু জিজ্ঞেস করে না এতবার চা খাচ্ছি খারাপ হবে কিনা। কাজেই আপনার ফলের মধ্যে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট থাকে। আপনি যখন একটা জিনিস খাচ্ছেন তার মধ্যে রিস্ক কতটা, বেনিফিট কতটা আপনাকে দেখতে হবে। মোরলেস প্রত্যেকটা ফলেই এনাফ পরিমাণ নিউট্রিয়েন্টস এবং ভিটামিন মিনারেল এগুলো থাকে। সেই জন্য আমাদেরকে এগুলোতে মোর প্রমোট করা উচিত, রাদার দেন ওই যে ভাতটা খাচ্ছেন ওতে কিন্তু খুব একটা গুণাগুণ নেই। রাদার ফলের সঙ্গে যদি কিছুটা সুগার ঢোকে সেটাও ভালো। এবং মোস্ট অফ দ্য ফলের সুগার লোড কিন্তু খুব কম। যেমন আপেল, যেমন ধরুন আপনি অনেকে প্রশ্ন থাকে কলা খাবেন, যেমন ধরুন পেয়ারা, যেমন ধরুন শশা, যেমন ধরুন বেদানা, এগুলো আপনি সেফলি খেতে পারেন। কিছু কিছু ফলের মধ্যে থাকে গ্লাইসেমিক লোড একটু বেশি, যেমন আম, যেমন আনারস, যেমন তরমুজ, এগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। আমি একদম বারণ করতে তো পারি না, বিকজ এগুলো সিজনাল ফল। সব কিছু যদি এভাবে বারণ করে দেওয়া হয় তাহলে জীবনের আনন্দটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তাই। আর খাবারের ক্ষেত্রে কি কি খাবারের দিকে একটু বেশি ঝুঁকবেন যারা ডায়াবেটিস পেশেন্ট যেটা আছে, একটু বলেছিলাম যদি যে বলে দেন। কার্বোহাইড্রেটের কন্টেন্ট কিন্তু কমাতে হবে আপনাকে। জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, ঘরে বানানো খাবারপত্র খান। হোয়াইট রাইসের জায়গায় আপনি ব্রাউন রাইস যদি পাওয়া যায় ভালো, না হলে একটু ভাত একটু রুটি মিশিয়ে খান। ভাতের সঙ্গে আলু, তরকারির সঙ্গে আলুটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা সম্ভব ততটাই খান। সবজিটা বেশি পরিমাণে খান, বারে বেশি পরিমাণে অল্প খান। দিনের মাঝখানে ওই ফ্রিকোয়েন্ট মিলসের মাঝে একটুখানি ওই সুগার ফ্রি বিস্কিট বা ছোট এক কাপ মুড়ি বা এগুলো খেতে পারেন। আরেকটা যেটা মানে আপনি ডালিয়ার কথা বললেন, তো ভাতের পরিবর্তে কি এটা খাওয়া যেতে পারে? দেখুন, ভাতের পরিবর্তে ডালিয়া আমরা বাঙালিরা বোধহয় খেতে পারবো না, কেননা মাছের ঝোল দিয়ে তো আর ডালিয়া খাওয়া সম্ভব নয়। তো যতটা পারা যায়, যেমন আমরা যারা আর্লি মর্নিং বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে ব্রেকফাস্ট হিসেবে ডালিয়া বা ওটস কিন্তু একটা খুব ভালো কম্পোনেন্ট। তো আপনি যদি এই যেটা বললাম আপনাকে ব্যালেন্সটা করতে হবে। আপনি যদি 6 দিন ডালিয়া খাচ্ছেন, ওটস খাচ্ছেন, ফ্রুটস খেয়েছেন, সবজি খাচ্ছেন, তাহলে সপ্তাহে একদিন আপনি চিট ডে রাখতে পারেন, যেখানে আপনি কিন্তু ওই পেস্ট্রিটা খাবেন। এইভাবে আমাদেরকে ব্যালেন্স করে জীবনটাকে চালাতে হবে। ঠিক তাই। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ডায়াবেটিস রোগ, তার প্রতিকার, সবকিছুই আমরা জানলাম। আমাদের সঙ্গে ছিলেন হেলথ ওয়ার্ল্ড থেকে ডক্টর তারকনাথ চট্টোপাধ্যায়। অনেক অনেক ধন্যবাদ জানাই ডাক্তারবাবু আপনাকেও। আজ এখানেই শেষ করছি, আবার পরের শনিবার হেলথ ওয়ার্ল্ড নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।